প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, ভোট তো ঘোষণা হয়ে গেছে, প্রচার চলছে, নানান সব চর্চা হচ্ছে, কারা সরকার গঠন করবে সেই নিয়ে অনেক কৌতূহল তৈরি হয়েছে। মিডিয়াতে প্রশ্ন আসছে, আমাদেরকেও অনেকে প্রশ্ন করছেন, আপনারা কি ভাবছেন, হাওয়া কি বলছে। কিন্তু দর্শক, এবার আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে এবার কিন্তু এই বাংলার যেসব মিডিয়া আছে, যারা অন্যান্য সময়ে সমীক্ষা করে থাকে, এবার কিন্তু সেই অর্থে তারা কিছু দেখাচ্ছে না। যেন কোথাও একটা জল মাপা একটা ব্যাপার, বা এক্ষুনি কিছু বলবো না, আরও খানিকটা দেখি। সেই জন্য দেখবেন অন্যান্য সময়ে সপ্তাহে সপ্তাহে নতুন নতুন সব সমীক্ষার রেজাল্ট আনা হতো, যে এতদিন পর্যন্ত কি হাওয়া, আবার তার এক সপ্তাহ দু সপ্তাহ পরে আবার হাওয়া বলে দেখানো হতো। কিন্তু এবার দেখবেন বাংলাতে সেই রকম কিছু দেখানো হচ্ছে না। আসলে এর একটা অন্যতম কারণ সেটা হচ্ছে যে 21-এর ভোটের রেজাল্ট। 21-এর ভোটের সময় যে হাওয়া ছিল সেই অনুযায়ী অনেক সব সমীক্ষার রেজাল্ট এসছিল, পরের দিকে দেখা গেল যে সেগুলো মিলল না। ফলে গোটা দেশের মানে বিভিন্ন জায়গাতে ভোট হলে সেখানে যেরকম হাওয়া থাকে এবং সেই হাওয়া অনুযায়ী যেসব রেজাল্ট সামনে আসে তার কিন্তু অনেকটাই মিলে যায়। সবটা মেলে কখনো বলবো না, মিলে যায়। কিন্তু বাংলাতে সমীক্ষার রেজাল্ট হাওয়া অনুযায়ী আসে না। আমার মনে হয় সেই জন্যে একটু সাবধানতা অবলম্বন করছে এখানকার মিডিয়া, যে দেখি আরও খানিকটা এগোক, বা অন্যরাকে কি বলছে সেটা দেখি বা দেখায়, আমরা এক্ষুনি কিছু বলবো না। কারণ কি হবে, এখানেই থাকতে হবে। আমরা এমন একটা কিছু বললাম, মিলল না, দর্শকদের কাছে একটা আলাদা তৈরি হয়ে যাবে, যে মেলেনি, নেগেটিভ একটা ব্যাপার হয়ে যাবে। ফলে ওইসব ঝুঁকিতে যাব না। অন্যরা কেউ কিছু বের করলে দেখাবো, আর বাকি জাস্ট ঘটনা বলতে বলতে যাব। আমি দেখছি এবার অনেকটাই সাবধানতা অবলম্বন করছে এখানকার মিডিয়া। কিন্তু সেটা করলেও মানুষের কৌতূহলের তো শেষ নেই। ওপিনিয়ন পোল, এক্সিট পোল মিলুক বা না মিলুক, মানুষের কৌতূহল থাকে কি বলছে। তো যাই হোক দর্শক, আমরাও কিন্তু এবার কোনো আগাম কিছু বলছি না, কারণ ওই যে একটাই ব্যাপার, কারণ এখানে ভোটটা না হাওয়া অনুযায়ী মেলা উচিত। হাওয়া 21-এও ছিল, রেজাল্ট তো যেটা হয়েছিল সেটা হওয়ার কথা ছিল না, কিন্তু কী করে হলো, কেন হলো, আমরা আজও তার হিসেব পাইনি। কিন্তু আমরা কোথাও মনে করি হাওয়া অনুযায়ী কিন্তু রেজাল্ট হয়নি, কোথাওটা কিছু গড়বড় হয়েছে। এবার কিন্তু অনেক বেশি ভালো ভোট হবে, তার পরিবেশ আমরা লক্ষ্য করছি। এবার আমরা খানিকটা আন্দাজ করতে পারছি, কিন্তু তবুও আমরাও একটু সাবধান হয়েই চলছি, এখনই কিছু বলছি না। কিন্তু যারা দূর থেকে করছেন, যারা গোটা দেশ জুড়ে সমীক্ষা করে থাকে, জানি না তাদের সমীক্ষা মিলবে কি মিলবে না এবারও, কিন্তু তারা এই কাজটাই করে থাকে। দেশের যে কোনো প্রান্তে ভোট হলে তারা ওই একটা সময়ে ব্যবধানে তারা ওপিনিয়ন পোল ইত্যাদি পোলগুলো করে বেড়ায়, একটা রিপোর্ট তৈরি করে এবং সেই রিপোর্টগুলো মিডিয়াতে পাঠায়। মিডিয়া আবার সেগুলো সেই সংস্থার নাম দিয়ে প্রচার করে। তো বাংলাতে বা এই যে 5টি রাজ্যে ভোট হচ্ছে, তারও সব ওপিনিয়ন পোল বিভিন্ন সময় এসছে, যারা নজর রাখেন তারা দেখেছেন। আজকে আমি একটা রেজাল্ট দেখতে পাচ্ছি, অনেক সংস্থায় করছে, তারা তাদের মতো করে রেজাল্ট দেখাচ্ছে। মাঝখানে আমি একটা রিপোর্ট দেখিয়েছিলাম, সেখানে তো টিএমসিকে বিরাট করে জিতিয়ে দেওয়ার একটা রেজাল্ট দেখানো হয়েছিল। আমার সন্দেহ ছিল যে যেগুলো করা হচ্ছে এগুলো কি ঠিকঠাকভাবে করা হচ্ছে। অ্যাটলিস্ট হাওয়া অনুযায়ী তো এরকম রেজাল্ট আসার কথা না। রেজাল্ট হয়তো উল্টো টাইপের হয়ে যায়, টিএমসির পক্ষে চলে আসে, সেটা হাওয়া অনুযায়ী না, সেটা কৌশল অনুযায়ী হয়ে থাকে। কিন্তু হাওয়া অনুযায়ী তো এটা হওয়ার কথা না, তো এরকম কী করে তারা রেজাল্টটা আনলো? তাহলে কি এর পেছনে এখন থেকে এটা কি একটা মার্কেটিংয়ের মতো হচ্ছে নাকি, একটা করার জন্যে যাতে টিএমসির বাজার ভালো থাকে, মানুষকে ভাসিয়ে দাও, একটা কোনো খবর দিয়ে দাও যে টিএমসি ফিরছে, তাহলে একটা আলাদা সেই কনফিডেন্স তৈরি হবে, সেখান থেকে রেজাল্ট ভালো হবে। এটা কি কোথাও মার্কেটিং হচ্ছে বিজ্ঞাপনের মতো করে? আমি প্রশ্ন তুলেছিলাম দর্শক। আজকে আমি একটা রিপোর্ট দেখছি, সেই রিপোর্টটা প্রকাশ করেছে এবিপি, কিন্তু এবিপি এখানকার দেখছি না। এবিপি যে হিন্দি চ্যানেলটা আছে, তাদের যে পেজ আছে আমি দেখছি, সেখানে পোস্ট করেছে, সেখানে একটা রেজাল্ট পোস্ট করেছে। যে সমীক্ষাটা করেছে মার্টিজ বলে একটি সংস্থা, যারা বিভিন্ন সময় করে থাকে, নিশ্চয়ই জানেন সেই সংস্থা। তার একটা রিপোর্ট দর্শক আমি দেখতে পাচ্ছি, এই পশ্চিমবঙ্গে কি হতে পারে তার একটা আজকের দিনে দাঁড়িয়ে একটা ওপিনিয়ন পোল, তার একটা রেজাল্ট। তো সেখানে দর্শক যেটা দেখছি, নেট টু নেট ফাইটই বলবো, এই সময় দাঁড়িয়ে যে রেজাল্ট দেখানো হচ্ছে সেটা হচ্ছে এটা।
বিজেপি 130 থেকে 150, আর টিএমসি 140 থেকে 160। টিএমসিকে একটু বেশি রাখা হয়েছে, কিন্তু দুটি দলের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে দুটি দলই কিন্তু ম্যাজিক ফিগার ক্রস করার ক্ষমতা রাখছে। কারণ 130 থেকে 150 বিজেপি মানে 147 হচ্ছে ম্যাজিক ফিগার সরকার গঠন করতে গেলে এই সংখ্যাটা লাগে। তার মানে 150 হচ্ছে এর লিমিট, আপার লিমিট, যেটা হচ্ছে 147 ক্রস করে চলে যাচ্ছে। আর টিএমসি 140 ম্যাজিক ফিগারের নিচে, আর 160 ম্যাজিক ফিগারের উপরে। তো সিট 10টা সিটের এদিক ওদিক এখানে দেখানো হচ্ছে, কিন্তু মানে যে কেউ সরকার গঠন করতে পারে তার কিন্তু একটা ট্রেন্ড বা একটা আভাস কিন্তু এই সমীক্ষাতে উঠে এসছে। আর অন্যান্যদের ক্ষেত্রে 8 থেকে 16টা রাখা হয়েছে। এটা হচ্ছে মার্টিজ বলে একটি সংস্থা, আমি আবারও বলছি, নিশ্চয়ই দেখে থাকেন আপনারা, বিভিন্ন সময় করেছে, অনেক সময় মিলেওছে, আবার সবসময় যে মেলে সেটাও বলবো না। তো তাদের যে মানে প্রজেকশন, সেখানে কিন্তু এটা উঠে এসছে। সিট প্রজেকশন দেখুন, এটা এবিপি পোস্ট করেছে, কিন্তু ওদের নিজস্ব না, কিন্তু ওই সংস্থা করেছে, সেখানে তারা এটা ছাপছে আর কি। তো বিজেপি 130 থেকে 150 দেখানো হচ্ছে। দর্শক, যদি এটাও যদি হাওয়া অনুযায়ী করে থাকে, এটা আমি যদি ধরে নিই যে ঠিকঠাকই আছে, যদি আমি তর্কের খাতিরে ধরে নিই, তাহলে ভাবতে হবে যদি এই সময়ে দাঁড়িয়ে এই রকম রেজাল্ট দেখায় ওপিনিয়ন পোল কিন্তু মানে দিনে দিনে চেঞ্জ হয়। হাওয়া এখন যত ভোট এগিয়ে আসবে তত কিন্তু হাওয়া চেঞ্জ হবে, মানে হাওয়া আরও স্ট্রং হবে। মানে কোন দিকে স্ট্রং হবে? যেদিকে স্ট্রং হওয়ার সেদিকে হবে। দেখছেন তো আপনারা, টিএমসি প্রথম দিকে তাদের মতো করেছিল, যত দিন যাচ্ছে ততই কিন্তু অ্যান্টি টিএমসি হাওয়া জোরালো হচ্ছে, মানে বিজেপির পক্ষে কিন্তু হাওয়া যাচ্ছে। বিজেপির পক্ষে যেমন হাওয়া যাচ্ছে, তেমনি টিএমসির বিরুদ্ধে হাওয়া, মানে সবটাই বিজেপি সেটা বলবো না, টিএমসির বিরুদ্ধে আমরা একটা হাওয়া তৈরি হচ্ছে যে টিএমসির সঙ্গে থাকা লোকজন যারা হয়তো বিজেপিকে পছন্দ করেন না, তারা কিন্তু সরে এসে তারা অন্য প্ল্যাটফর্ম খুঁজছেন। বিশেষ করে এই মোথাবাড়ি, এই যে ওপিনিয়ন পোল দেখুন দর্শক, ওপিনিয়ন পোল আজকে এসছে, আমার ধারণা এর মধ্যে কিন্তু মোথাবাড়ি কাণ্ডটা বা এই যে যেটা আরও হচ্ছে আর কি, যে ভোটের নাম বাদ ইত্যাদি নিয়ে যে মুভমেন্টটা হচ্ছে, তার কোনো ইম্প্যাক্ট এর মধ্যে আছে বলে আমার মনে হয়নি। কারণ এটা আজকে প্রকাশ পেয়েছে, মানে কদিন আগে নিশ্চয়ই তৈরি করা হয়েছে। আমি কেন মোথাবাড়ি কথাটা বলছি, মোথাবাড়ি নিয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে, মোফাক্করুল ইসলামকে নিয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু একটু খোঁজ নিয়ে দেখবেন মালদা মুর্শিদাবাদে এই মোফাক্করুল ইসলাম বা মানে কাণ্ডটার পরে যাদেরকে সব ধরপাকড় করা হয়েছে, সেই ধরপাকড় করা নিয়ে মুসলিম সমাজে কিন্তু একটা বিরাট নেগেটিভ ব্যাপার এসে গেছে টিএমসির বিরুদ্ধে। মুসলিম সমাজের একটা বড় অংশ মনে করছে টিএমসি আমাদেরকে রাস্তায় নামিয়েছে, দিয়ে আমাদেরই বাঁশ দিচ্ছে, ফলে একে আর ভরসা করা যায় না। এসআইআর করতে দেবো না, নাম কেন বাদ, প্রতিবাদ জানাতে হবে, এই করতে হবে, এইসব বলে টলে রাস্তায় নামিয়ে মোফাক্কেরুলদেরকে দিয়ে আবার তাদের মানে যেটা ঘেঁটে ফেলা অবস্থা, সেখান থেকে খানিকটা সুরাহা করার চেষ্টা হয়েছিল, কিন্তু আরও ঘেঁটে গেছে মোফাক্কেরুল ইসলামকে ওইভাবে ইউজ করতে গিয়ে। তো এইসব করতে গিয়ে এবং তারপরে যে পদক্ষেপটা সিআইডিকে দিয়ে নিয়েছেন দিদিমণি, এতে করে বহু পরিবার সমস্যার মধ্যে পড়ে গেল। ফলে এটা কেন হলো? আপনি বললেন এসআইআর করতে দেবো না, নাম বাদ গেলে প্রতিবাদ করতে হবে, আমরা করলাম, করতে করতে আমরা একটা জায়গায় এলাম, তারপরে এরকম ঘটে গেল, আর আপনি আবার অ্যাকশন নিয়ে আমাদেরকে মুরগি বানাচ্ছেন। আর আপনাকে না, আমি দেখছি প্রচুর ভিডিও বক্তব্য ওখান থেকে এসছে, ফলে এর কিন্তু একটা বিরাট নেগেটিভ ইম্প্যাক্ট, হয়তো সেটা বিজেপির দিকে যাচ্ছে না, কিন্তু টিএমসির থেকে সরে আসছে, তো টিএমসি থেকে সরে আসা মানেই তো আবার ঘুরপথে বিজেপিরই অনেক ক্ষেত্রে লাভ হয়ে যাবে। আবার টিএমসি থেকে সরে এসে এদিকটা আবার একটা আলাদা প্ল্যাটফর্মও তৈরি হবে, মানে আদার্সের সংখ্যাটা, এখানে আদার্সের সংখ্যাটা 8 থেকে 16 যেমন বলা হচ্ছে, টিএমসি থেকে ভেঙে কিন্তু এদিকটা আবার বাড়বে। তো ফলে এই যে ওপিনিয়ন পোল যেটা দেখানো হচ্ছে, এই ওপিনিয়ন পোল যদি মানে এলো, তো মোথাবাড়ির আগেই এটা আমার মনে হয় যে তার সমীক্ষাটা কমপ্লিট হয়ে গেছিল, তার মানে মোথাবাড়ির ঘটনা এবং এখন দিন দিন যেটা বিজেপির দিকেও হাওয়া অনেকটাই ঝুঁকছে, ফলে এটা কিন্তু ভোট আরও যত এগিয়ে আসবে বা আরও 2 সপ্তাহ পরে কিন্তু যেটা দেখছেন টিএমসির ক্ষেত্রে 140 থেকে 60, এটা কিন্তু পুরো উল্টে যাওয়ার চান্স অনেক বেশি।
খুব সহজই বলবো, অনেক না খুব সহজই, মানে দেখবেন ভোটের আগে আগে এমন একটা মানুষের মধ্যে হাওয়া তৈরি হয়ে যাবে, দেখবেন পুরো উল্টো হয়ে গেছে। কমসে কম তার বেশি হতে পারে, কমসে কম দেখবেন বিজেপি হয়ে যাবে 140 থেকে 160, আর দেখবেন টিএমসি 130 থেকে 150, তারও নিচে নেমে যাবে। কারণ এদিকে আদার্সের সংখ্যাটা কিন্তু বাড়তে পারে। বিজেপি 140 থেকে 60-এর দিকে চলে যেতে পারে, আর বিজেপি মানে ওদিকে বাড়লে, আর টিএমসি থেকে আদার্স যদি টানে, টিএমসি নামবে, আদার্স বাড়বে। আমি কেন কথা বলছি, এই জন্যই বলছি দর্শক, কারণ হাওয়া কিন্তু আমি দেখতে পাচ্ছি যে দিন দিন কিন্তু বিরোধী হাওয়া ডেভেলপ করছে, শাসকের হাওয়া কিন্তু কমছে। আসলে দেখুন, শাসকের কি আছে মানুষের কাছে অ্যাপিল করার? শাসক তো এখন দেখছেন এসআইআর ছাড়া আর কিছু বলার জায়গা নেই। আর কি বলছে? এসআইআরটা ইস্যু করছে, আর হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী। আচ্ছা, এর জন্য একটা সরকার গঠন করা হবে? লক্ষ্মীর ভাণ্ডার দেবেন বলে, যুবসাথী দেবেন বলে একটা সরকার গঠন করা, ভাতার জন্য একটা সরকার গঠন, এটা একটা কোনো ভিশন হলে একটা সরকার যারা একটু সচেতন হয়েছেন, যুব সম্প্রদায় বিশেষ করে, তারাও এই প্রশ্ন তুলছেন যে একটা সরকারকে আমরা আনবো কিসের জন্য? না লক্ষ্মীর ভাণ্ডার, কিসের জন্য? না যুবসাথী, বেকার ভাতার জন্য, মানে বেকার থাকার জন্য, বেকার ভাতার জন্য আমরা একটা সরকারকে আনবো। এটার কোনো যুক্তি আছে? বরং বিজেপি দেখছি স্বপ্ন দেখাচ্ছে যে চাকরি দেব, প্রত্যেক বছর এসএসসি হবে, যেমন দুর্গাপূজা হয় প্রত্যেক বছর, এখানে এসএসসি প্রত্যেক বছর হবে। আর যাদের ভাতার প্রয়োজন আছে, এরকম একেবারে এইরকম না, তাদের ক্ষেত্রে আমরা আরও একটু ভালো দেবো যাদের ভাতার প্রয়োজন আছে। আমি বলেওছি, দেখুন ভাতা 1,500 টাকা বিরাট কিছু না, কিন্তু এটাও ঠিক না সবাইকে দিতে হবে। যাদের প্রয়োজন তাদেরকে 3,000 তারও বেশি দাও, যাদের দরকার নেই তাদেরকে দিও না, আর তাদেরকে বেকার করে রেখো না, তাদেরকে সাকার করো, কাজ দাও, কর্মসংস্থান দাও, অহেতুক পয়সাগুলোকে নষ্ট করো না। ওই পয়সা দিয়ে পরিকাঠামো তৈরি করো, শিল্প বান্ধব পরিবেশ তৈরি করো, কাটমানি, তোলাবাজি, এইসব সিন্ডিকেট, এইসবগুলোকে রদ করো, তাহলে দেখবে মানুষের কর্মসংস্থান হবে। মানব একটা সম্পদ, মানুষকে একটা সম্পদ হিসেবে ধরা হয়, মানব সম্পদ বলে, হিউম্যান রিসোর্স। তো সেটাকে কাজে লাগাতে হয়। বসে একটা সমাজ, একটা জাতি কখনো উন্নত হতে পারে না বসে ভাতা দিয়ে। সুতরাং এই ভিশন যারা দেখাতে পারবে তাদেরকেই সরকারে আনতে হবে। তো আমি তো বলবো যে আমি যেহেতু বিজেপির সামনের সারিতে, আমি সেই জন্য বলছি, বামেরাও ভীষণ দেখাচ্ছে, অন্যরাও ভীষণ দেখাচ্ছে, কিন্তু লড়াইয়ের দিক দিয়ে বিজেপিতে এগিয়ে। তো বিজেপি আর টিএমসির মধ্যে যদি তুলনা করতে হয়, অবশ্যই বিজেপি অনেক ভালো ভীষণ দেখাচ্ছে কর্মসংস্থান ইত্যাদি দিয়ে। আর বিজেপির ক্ষেত্রে আরেকটা অ্যাডভান্টেজ যেটা মানুষ মনে করছেন, যে বিজেপির যেহেতু সরকার আছে কেন্দ্রে, তাহলে এই সরকারটাকে আনলে যেটা হবে, একটা ডাবল ইঞ্জিন সরকার হবে, অনেক স্পেশাল প্যাকেজ পাওয়া যাবে। আর আমাদের রাজ্যটাকে যেভাবে ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে, একে গড়তে গেলে একটা বিশেষ আর্থিক প্যাকেজের প্রয়োজন রয়েছে। তো আর্থিক প্যাকেজ কখন আসবে? যখন সেম সরকার আসবে। আর এরা টিএমসি বলছে আমরা ওদেরকে হারিয়েছি বলে তাই আমাদেরকে কিছু দিচ্ছে না। পক্ষান্তরে এটাও তারা প্রমাণ করে দিচ্ছে বা বলে দিচ্ছে যে আমরা যদি ফের হারাই, তার মানে কেন্দ্র ফের দেবে না। তো তাহলে আপনাদেরকে জেতাবো কেন? আপনারা তো বলে দিচ্ছে যে হারিয়েছে বলে কেন্দ্র দিচ্ছে না, আবার বলছেন ভোট দাও। তো আপনারা ভোট কেন দেবো? আমাদের তো কেন্দ্রের সাহায্যের প্রয়োজন আছে। তো তাহলে আমরা সেই সরকারই গড়বো যেটা দেখলে কেন্দ্র আরও প্যাকেজ দেবে। তার মানে বিজেপিকে আনতে হবে। মানে অ্যাকচুয়ালি টিএমসি যেভাবে বলছে না, টিএমসি নিজেদের মানে একটা সেই ভরসাটাকে আরও কমিয়ে ফেলছে, অনাস্থা নিজেরাই প্রকাশ করে ফেলছে। আর দেখবেন এই যে টিএমসি নেত্রী দিন প্রত্যেকটা সভাতে যেভাবে বলছেন, আমাদের কিছু করার নেই, আমাদের সব অফিসার নিয়েছে, জ্ঞানেশ কুমার সব বন্ধ করে দিচ্ছে, আমার সঙ্গে আর কেউ নেই, আমার সঙ্গে শুধু জনতা আছে। আপনি যত এসব বলছেন, আপনার তো নিজের প্রতি নিজের আস্থা হারিয়ে যাচ্ছে। সেটা তো নিচুতলাতে যারা আছেন আপনার লোকেরা, তারা তো সেটা মনে করছেন যে নেত্রী যদি এরকম অসহায়তা প্রকাশ করেন, তাহলে আমরা কী হিসেবে দলটা করব, কোন ভরসায় দলটা করব? নেত্রী তো নিজেই বলছেন আমার কিছু নেই, আমার হাতে কিছু নেই, আমাকে এই করছে সেই করছে, আমাকে বেঁধে ফেলছে, আমাকে এই করছে সেই করছে। তাহলে নেত্রী যদি এরকম হাই করেন, তাহলে নিচুতলার লোকেরা কি করে ভরসা রাখবেন? আমি কোথাও মনে করি এই যত কমিশনের বিরুদ্ধে এইসব বলা, যত এইসব হচ্ছে, তত কিন্তু এটা টিএমসির বিরুদ্ধে ক্যাম্পেন হয়ে যাচ্ছে। উল্টো দিকে ভরসা বেড়ে যাচ্ছে মানুষের। তার মানে কমিশন এরকম করেছে, ঠিক করেছে কমিশন, দারুণ দিচ্ছে কমিশন। তো এখান থেকে তো মানুষের মধ্যে ভরসা তৈরি হয়ে যাচ্ছে টিএমসির বিরুদ্ধে। আমি সেই জন্য বলছি, যত এখনও প্রচার বাকি আছে, তো নেত্রী যত প্রচার করবেন, অ্যাকচুয়ালি বিরোধী হওয়া কাজ করবে। সেই জন্য এখনই যদি আজকের দিনে যদি এইরকম ওপিনিয়ন পোল দেখায়, তো ভোট আসা পর্যন্ত তো টিএমসি তো কোথায় নেমে যাবে।
তো ক্ষমতায় আসবে কি করে? আর আমার মনে হয় এই রিপোর্ট দেখে টিএমসি একেবারে তেলে বেগুনে জ্বলবে, তেলে বেগুনে। ওরা তো 200 পার 250 সিট ধরে বসে আছে, আর এখানে সংখ্যা যেভাবে নামিয়ে দেওয়া হয়েছে এক্ষুনি কিছু বলা শুরু হয়ে যাবে। তো যাই হোক, সেটা টিএমসি বলবে কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য। কিন্তু আবার বলছি, তাদের কথাবার্তা যা শুনছি, কর্মীরা চাঙ্গা হচ্ছে না বলে আমার তো কিছু মনে হচ্ছে না। এবার তো দেখছেন, এবারে খুব বেশি বাধা দেওয়ার ব্যাপারটাও দেখছি না, কিছু হুমকি হামকা চলছে। কিন্তু অন্যান্যবার এই সময়ে যেভাবে তারা একেবারে সব কিছুকে ব্লক করে দিয়ে করার চেষ্টা করতো, এবার কিন্তু খুব একটা দেখছি না। শুধু মাইকে মঞ্চে দাঁড়িয়ে দু একটা হুমকি হুঁশিয়ারি আর কিছু ভুলভাল বার্তা যে লাইভে দেখতে পাবো অমুক তমুক, কিন্তু সেই রকম রুখে দেওয়ার ব্যাপারটা কিন্তু দেখছি না। আসলে সেই লোকজন নেই টিএমসির এখন নিচু স্তরে, অনেক বেশি এখন শান্তিপূর্ণই আমি দেখতে পাচ্ছি। কিন্তু খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস। যারা এরকম শান্তিপূর্ণ পরিবেশ রাখছেন তাদের জন্য বলবো শুভ বুদ্ধির উদয় হোক। কখনো এসব ঝামেলা ঝঞ্ঝটে যাবেন না, গেলে কিন্তু মুশকিল আছে। আমার খুব ভালো লাগছে। আমি জানি না পরবর্তী সময় কী হবে, যে ভোটের ক্যাম্পেইন আর কদিন দেরি আছে। প্রথম দফার ভোট তো 23 তারিখ, তার আগে 21 তারিখে প্রচার শেষ, আজকে হয়ে গেল 6 তারিখ, মানে 15 দিন বাকি আছে। সবথেকে ভালো খবর যেটা হচ্ছে, এই ভোট প্রচার বা ইত্যাদিকে কেন্দ্র করে এখনও পর্যন্ত কোনো মার্ডার হয়নি এই বাংলাতে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, খুব গর্বের, খুব আনন্দের ব্যাপার যে একটা ভোট হচ্ছে এইরকম একটা, মানে এর মধ্য থেকে পার হয়ে এসে যে ভোট আর খুব বেশি দেরি নেই, প্রচার মাত্র 2 সপ্তাহ বাকি রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত বিরাট মারামারি, বিরাট খুনোখুনি। ওই কিছু জায়গায় টুকটাক হামলা হয়েছে বটে, কিন্তু খুনোখুনি, এতদিন তো কত মার্ডার হয়ে যেত, সেটা কিন্তু হয়নি। এটা কিন্তু খুব একটা ভালো খবর। আর আমার মনে হয়, যেটা আমিও বারবার বলার চেষ্টা করি, প্রচার করার চেষ্টা করি, যে হয়তো ঝামেলায় জড়াবেন না, নিজের পরিবারের কথাটা ভাববেন। ফাঁসবেন, পরিবার ফাঁসবে, আপনি ফাঁসবেন, বাড়ির ছেলেমেয়েরা ফাঁসবে, বাড়ির ছেলেমেয়েরা কান্নাকাটি করবে। কারণ ঘটনা ঘটে গেলে এক তো সেন্ট্রাল এজেন্সি তদন্ত করতে শুরু করে দিলে তো গেল, আবার পরিবর্তন হয়ে গেলে ছালা সব চলে যাবে। তো কেন ঝামেলায় যাবেন? আমার মনে হয় কোথাও এই যে আমি এত কথা বলি না, এবং আপনারাও দেখি এগুলোকে শেয়ার করেন, এতে মনে হচ্ছে কাজ হয়েছে। সবাই বুঝছেন যে সত্যিই তো নেত্রী ওখান থেকে চিৎকার করবেন, আর কিছু সমস্যা হলে তো উনি তো ঢুকে বসে থাকবেন, উনি ওনার ভাইপো ঠান্ডা করে। আমরা ফলে এবার দেখছি কেউ কিছু ঝামেলাতে খুব বেশি যাচ্ছেন না, খুব জোর ওই মাইকে একটু এ নিয়ে হুমকি হামকা, যে ধরে পিটে দাও, অমক করো, বেশি কিন্তু সে অর্থে দেখছি না। আমি আশা করব এই পরিবেশটাই বজায় থাকবে। আমি যেভাবে আজকে গর্বের সঙ্গে বললাম, আনন্দের সঙ্গে বললাম, যেন এটার আবার পরিবর্তন না ঘটে, যেন এইভাবেই ভোটটা কাটে, একটা খুনোখুনি যেন এই ভোটে না হয়। রেজাল্ট যাই হোক, মানুষকে তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ করে দিন, কিন্তু নিজেদের মধ্যে অশান্তি পাকাবেন না। এইভাবে শেষ করুন। আমাদের রাজ্যে বাংলার যে সংস্কৃতি, সেটাকে ফিরিয়ে আনুন। ওরা তো ক্ষমতায় বসার জন্য অনেক কিছু করবেন, আমরা কেন এত ঝামেলা ঝঞ্ঝটে যাব, তাই না? সুতরাং এইভাবে বজায় রাখুন, বাংলাকে আমরা নতুনভাবে দেখতে পাবো। আর এইভাবে পরিবেশ থাকলে নিশ্চয়ই বুঝতে পারছেন পরিবেশ কোন দিকে যাচ্ছে, আর এই পরিবেশই বলে দিচ্ছে নিরপেক্ষ এবং স্বচ্ছ ভোট হবে তুলনায়, আর সেটা হলেই দিদির গদি উল্টে যাবে। দর্শক বলুন, যদি আপনাদের কিছু বলার থাকে, যে হাওয়া এই সময়ে দাঁড়িয়ে দেখাচ্ছে এই সব, হয়তো বলবেন যে না, এই সময়েও বিজেপির সিট আরও বেশি দেখানো উচিত ছিল, বলতে পারেন আপনারা, আপনাদের যা মনে হয়। যা বলার দর্শক বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।